প্রচুর দুর্নীতির অভিযোগ পাচ্ছে তৃণমূলের স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে। কেউ আঙুল তুলে আমার দিকে দেখিয়ে দিতে না পারে কারো কাছ থেকে কিছু নিয়েছি। আপনার দিকেও তো আঙুল তুলে বলছে আপনার নাকি দুখানা পেট্রোল পাম্প আছে। আসুক, তারা ডিটেলস নিয়ে আসুক। এইখানে তৃণমূলের যে ভিত সেটা তৈরি করার পেছনে শুভেন্দুর একটা অবদান ছিল। আমার মনে হয়েছে উনি যদি নিজস্ব কোনো দল করতেন সব থেকে সুবিধা হতো। বিজেপির মতো দলকে সাপোর্ট করা যায় না। জনজাতিদের মধ্যে আরএসএস এর একখানা প্রভাব। আমি তো একজন সাঁওতাল মেয়ে, আমি তো হিন্দু ধর্মে বিশ্বাস করি না। যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এনারা যদি আদিবাসীদেরকে ভালোবাসেন তাহলে একবার বলুন না জোহার মারাঙ্গুরু। পাড়াংবুড়ু বজরংবলির কাছে বিপন্ন হয়ে যাচ্ছে বলছে। আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই এটা। নমস্কার, শুভ নববর্ষ। নববর্ষের দিনে আমরা আজকে রয়েছি ঝাড়গ্রামে। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী, বনমন্ত্রী এবং ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক বীরবাহা হাঁসদা। বীরবাহা হাঁসদা এবার প্রার্থী হয়েছেন বিনপুরে। বীরবাহা, আপনাকে প্রথমেই যেটা বলবো যে নমস্কার, আমাদের যে দর্শক তাদের যদি আপনি একটু সাঁওতালি ভাষায় শুভ নববর্ষ বলেন। ᱱᱚᱣᱟ ᱵᱟᱝᱞᱟ ᱱᱚᱵᱚᱵᱚᱨᱥᱚ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ, ᱱᱟᱯᱟᱭ ᱛᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱱᱟᱯᱟᱭ ᱛᱮᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱛᱮᱵᱚন রিকয়া নিয়ে গে আপে ঠেনা আদাস। বাহ, খুব ভালো। এটা আপনি আমাকে বাংলায় বুঝিয়ে বলুন। হ্যাঁ, আমি বললাম নববর্ষে সবাই যাতে ভালো থাকে এবং সবাই নিজেরা ভালো থাকলে হবে না, সবাইকে যাতে আমরা ভালো রাখি সেই চেষ্টা সবাই যেন করি। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। দারুণ দারুণ দারুণ, ধন্যবাদ। বীরবাহা, আপনি গত বিধানসভা ভোটের ঠিক আগে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। তখন যখন আপনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, আমার মনে আছে আমরা সবাই গুগল করে দেখছিলাম যে বীরবাহা হাঁসদা মানুষটি কে। তো তারপরে দেখলাম যে আপনি একটা সময় অভিনয় জগতে ছিলেন, কিন্তু আপনার একটা পারিবারিক রাজনৈতিক যে একটা আপনার পরিবারের যে একটা জার্নি রয়েছে এবং জনজাতিদের জন্য আপনার বাবার আন্দোলন, পরবর্তীকালে মায়ের আন্দোলন, ফলে আপনি একটা পলিটিক্যাল একটা একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। আর একটা মাইলস্টোন ইভেন্ট ছিল 2021 সালে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামে ঢুকতে চাইছেন আর আপনি তার ওই গাড়ি আটকে দিয়েছেন। মোস্টলি সৌগত রায়ও সেদিনকে ছিলেন ওখানে। তো এই যারা ফায়ার ব্র্যান্ড লিডার, একটা ঝাড়গ্রামে একটা উত্থান ঘটেছিল। তারপরে এই বিধানসভা ভোট আস্তে আস্তে আপনাকে বিনপুরে পাঠিয়ে দিল। এটা কি খারাপ লাগলো, না এটা আপনি নিজেই চেয়েছিলেন আপনাকে বিনপুরে পাঠিয়ে দেওয়া হোক? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি দলের কাছে কখনো দাবি করিনি আজ অব্দি যে আমাকে এখানে দেওয়া হোক ওইখানে। দল যেভাবে বলবে, যেখানে বলবে, আমি সৈনিক হিসেবে লড়াই করব। আমার পছন্দ, মানে আমি নেত্রীকে কখনো ডিমান্ড করব এই সাহস আমার এখন না, ডিমান্ড না। দেখুন, আপনি ঝাড়গ্রামের মানুষ, ঝাড়গ্রামে 5 বছর ধরে রয়েছেন, ঝাড়গ্রামে কিছু কাজ করেছেন। আপনার বাড়ির সামনে একটি উদ্যান দেখলাম, আমি বুঝলাম যেটা আমার কেউ বলেনি, আমি দেখেই বুঝলাম যে এটা যেভাবে সাদা রং এখনো উজ্জ্বল হয়ে রয়েছে, তো আমি বুঝলাম ওটা আপনার এই উদ্যোগে হয়েছে। খুব সুন্দর একটা বাগান। তো এই যে সাজানো বাগান হয় না, 5 বছরের সাজানো বাগান ছেড়ে হঠাৎ করে বিনপুরের জঙ্গলে পাঠিয়ে দেওয়া, এইটা কেমন লাগছে? দেখুন, আমি আবারও বলি, আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে 24 ঘন্টা যেভাবে দল আমাকে বলে কিংবা আমার অ্যাসেম্বলির মানুষজনের জন্য আমি কাজ করি। আমি কোথায় দেবে, কী দেবে এটা নিয়ে একদমই চিন্তা ভাবনা করিনি। আমি টিকিট পাবো না পাবো সেটা নিয়েও চিন্তা ভাবনা আমি মন দিয়ে শুধু লাস্ট টাইম পর্যন্ত আমি কাজটা করে গেছি। আর অবশ্যই দেখুন, ঝাড়গ্রাম সাজানো বাগান বিনপুর নয় এটা বলবো না। আমি এই ঝাড়গ্রামে প্রত্যন্ত এলাকায় ঘুরে বেরিয়েছি ছোটবেলা থেকে। তো আমার কাছে কোনোটাই নতুন কিছু নয়, সবটাই আমার নিজস্ব জায়গা। কিন্তু আপনি ছোটবেলায় যে বিনপুরে ঘুরেছেন, যেটা আপনার দেশের বাড়ি বিনপুর, সেই বিনপুর আর আপনার বিধানসভা বিনপুর তো এক নয়। হ্যাঁ, একদমই এক নয়। বিনপুর বিধানসভা যেটা ছিল সেটা বদলে গেছে। বিনপুর 1 এবং বিনপুর 2 নিয়ে বিনপুর বিধানসভা ছিল। কিন্তু আমি এই এলাকায় বলি, বেলপাহাড়ি বলুন, জামবনি বলুন, এই এলাকাগুলো তো বাবার হাত ধরে ঘুরেছি। তখন বাবার যে আন্দোলনটা ছিল পুরো ঝাড়গ্রাম এরিয়া শুধু নয়, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায়, এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিছুটা। একদম একদম। তো আমি সব জায়গায় ঘুরেছি বাবার জন্য। এবং আমি আবারও বলি, বাবার খুব রাত 2টোর সময় বাবা আসলে, আমার মনে আছে এখন, আমি তখন পলিটিক্সের কিছু বুঝতাম না, রাত 2টোর সময় আসলেও বাবা আমাকে উঠে বসিয়ে দিত। বসিয়ে দিয়ে সারাদিনের যা কর্মকাণ্ড আমাকে কিন্তু শোনাতেন। তো হতে পারে বাবার সেই স্বপ্ন ছিল কিংবা বাবার কোনো রকম একটা জায়গা ছিল যে আমার মেয়ে এই জায়গায় আসবে। তো ছোটবেলা থেকে হয়তো উনি ট্রেনিং দিতেন এবং
এই এলাকা কখনোই আমার কাছে নতুন নয়, এবং আমার কাছে আমি সৈনিক হিসেবে সব জায়গায় প্রস্তুত লড়াই করব বলে। তো ভালো লাগা খারাপ লাগার কিছু নয়, কাজ করতে হবে, যেখানে দল পাঠাবে সেখানে আমি কাজ করব। আপনি বাবার কথা যখন বললেন, নরেন হাসদা, প্রয়াত নরেন হাসদা, তিনি ঝাড়খণ্ড পার্টিতে ছিলেন, পরে ঝাড়খণ্ড পার্টি নরেন তৈরি করেছিলেন এবং 91 সালে বিধায়ক, 96 সালে বিধায়ক, বাবার মৃত্যুর পরে 2001 সালে মা চুনিবালা হাসদা বিধায়ক, 2006 সালে তিনি বিধায়ক। তো এই যে লিগ্যাসি, হাসদা পরিবারের যে জনজাতি আন্দোলনের সঙ্গে, আদিবাসী মুভমেন্টের সঙ্গে যে আন্দোলনের লিগ্যাসি, এইটা কি আপনার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলে মনে হয়? মানে এটাকে আপনাকে এগিয়ে দিয়েছে সবার থেকে? না, একদমই নয়। দেখুন, নিজে যদি না লড়াই করি, আমি কখনোই, বাবা অবশ্যই লড়াই করেছে মানুষের জন্য, মা করেছেন, কিন্তু কখনোই আমি এটা মনে করি না সেই বাবার আন্দোলন, মায়ের আন্দোলন মানে ওইটাকে মনে রেখে মানুষ আমাকে ভোটটা দেবে কিংবা মানুষ আমাকে, আমার পাশে থাকবে। আমাকেও তো কাজ করতে হবে। না, ঠিক। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি 5 বছর ধরে মানুষের জন্য, মানুষের যতটা পাশে থাকা যায় আমি কিন্তু থেকেছি, এবং তার জন্যই অবশ্যই বাবা মায়ের একটা নাম আছে, সবাই সম্মান করে, সেটা তো আমার জন্য গর্বের বিষয়। এবং এই এলাকার মানুষকে বাবা বাঁচতে শিখিয়েছিল, সেটা আমার জন্য গর্বের বিষয়। কিন্তু তা বলে এই নয় যে আমি কাজ না করলে মানুষ। প্রবল বাম জমানায় আপনার বাবা যেভাবে এখানে ঝাড়খণ্ড পার্টি এবং যে একটা জনজাতিদের নিয়ে যে মুভমেন্ট, তিনি দুবার জিতেছেন, আপনার মা দুবার জিতেছেন। তো সেই যে জনজাতি আন্দোলন, সেখান থেকে এখন যারা জনজাতিদের প্রতিনিধি, তাদের মধ্যে কি একটা মানে বেনজল ঢুকে গেছে? আমি দেখছি যে এখানে সকাল থেকে ঝাড়গ্রামে ঘুরছি, প্রচুর দুর্নীতির অভিযোগ পাচ্ছি তৃণমূলের স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে। লোকে নাম করে করে বলছে এবং গোটা ঝাড়গ্রামের কথা বলছে, যে এটা কি একটুখানি অ্যালার্মিং বলে মনে হচ্ছে? দেখুন, সমাজটা বদলেছে, মানুষের ক্যারেক্টার বদলে যাচ্ছে, তো সেটা নিয়ে আমি বলবো না। বাস আমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, নিজে যাতে ভালো থাকি এবং নিজের জায়গাতে, কারণ আমি বরাবর ইয়ে করেছি আমি একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটের দ্বারা আমি এই জায়গায় এসেছি। তো সেই মানুষের কাছে যেন কেউ আঙুল তুলে আমার দিকে দেখিয়ে দিতে না পারে কারো কাছ থেকে কিছু নিয়েছি কিংবা কারো কাছ থেকে কোনো সুবিধা নিয়েছে। আমি আমার জায়গাটা বলতে পারি, কিন্তু ওভারঅল সব জায়গায় মানে মানুষের ক্যারেক্টার তো চেঞ্জ হচ্ছে, সেটা তো মানতে পারি। কিন্তু আপনি বলছেন আমার দিকে কেউ আঙুল তুলে বলতে না পারে, আপনার দিকেও তো আঙুল তুলে বলছে যে আপনার নাকি 2খানা পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, আমি দেখুন, বলার লোক অনেক কিছু বলবে, আসুক, তারা ডিটেলস নিয়ে আসুক, আমাকে না, দেখিয়ে আপনার পেট্রোল পাম্প আছে কি নেই? হ্যাঁ, একটা অবশ্যই আছে। এবং আপনাকে আবারও বলি, আমি 2018 সালে পেপারে অ্যাড বেরিয়েছিল, আনন্দবাজার পত্রিকায় অ্যাড বেরিয়েছিল, তখন আমি জানতাম না আমি এমএলএ হব, মন্ত্রী হব। এবং তখন আমার এ সাইড পেট্রোল পাম্প, যেটা হচ্ছে এসটি ক্যাটাগরিতে পড়ে, এর সাইড পেট্রোল পাম্পটা পেয়েছি আমি। জায়গাটা বাবার নামে ছিল, তো পরবর্তীকালে মায়ের নামে, মায়ের কাছ থেকে লিজ নেওয়া জায়গা। এবং এসটি ক্যাটাগরিতে যেটা হয় আমাদের ওইখানে, আমরা জমিটাকে দিয়েছি, একজন ডিলার হিসেবে আমি কাজটা মানে পেট্রোল পাম্পটা পেয়েছি, কিন্তু টোটালটাই বানানো থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আমাদের ইন্ডিয়ান অয়েলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই 2018 সালে, এবং আমার কাছে তো ডিটেলসটা আছে, আমি 2021 সালে আমার পেট্রোল পাম্প হয়নি, মন্ত্রী হওয়ার পরে হয়নি। মানে মন্ত্রী হওয়ার পরে আপনার পেট্রোল পাম্প একটা থেকে দুটো বা দুটো থেকে তিনটে হয়নি? একদমই নয়, একদমই। কিন্তু ঝাড়গ্রামে অনেকে এবং এটা জনশ্রুতিতে পৌঁছে আছে যে বীরবা হাসদার দুটো, কেউ বলছে দুটো পেট্রোল পাম্প, কেউ বলছে 3টে পেট্রোল পাম্প, কেউ বলছে 5টা পেট্রোল পাম্প, কেউ বলছে 10টা পেট্রোল পাম্প। এবং আবারও বলি, আমার যখন পেট্রোল পাম্পের কাজ হয়েছে, আমার ওই এলাকার যারা মানুষজন, এখানে অনেক সাংবাদিক আছে যারা আমাদের খোঁজ খবর রাখতো, কারণ সেই সময় আমাদের খোঁজ খবর রাখার লোক ছিল না। ঝাড়গ্রামে বাবা আন্দোলন করেছে, মা আন্দোলন করেছে, কিন্তু মা হেরে যাওয়ার পর থেকে কেউ খোঁজ রাখেনি। যারা খোঁজ রেখেছে তারা কিন্তু জানতো। এবং শুভেন্দু অধিকারী, আমাদের বিরোধী দলনেতা, 2020 সালে, তখন উনি মিনিস্টার, আমি তখন কিছুই নয়। আমার ওই পেট্রোল পাম্পের যে পাঁচিলটা, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছিল, কাজ চলছিল। সেই সময় উনি এসে আমার মাগুরার পুজো মণ্ডপে, কালী পুজোর হয়, সেখানে উনি পুজো উদ্বোধন করে গেছেন 2021 সালে। এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রামে সেই ছবি আছে ওনার সাথে। তো যারা বলছে বিরোধিতার জন্য বলছে, আবারও বলি, এ সাইড পেট্রোল পাম্প, এবং সেটা আনন্দবাজার পত্রিকায় অ্যাড বেরিয়েছিল, সেইভাবে পাওয়া। মন্ত্রিত্ব হওয়ার পর থেকে নিজস্ব নামে না, তো আমার ফ্যামিলির নামে, আমি ইলিগেল কোনো কাজ কখনো করব না, কারণ আমি জানি আমি নরেন হাসদার মেয়ে। নরেন হাসদার মেয়ে কখনো ইলিগেল কাজের সাথে যুক্ত নয়, এবং সেটা আমি মেনে চলি এবং আমার পরিবার মেনে চলি। যার জন্য আমার মা এখনো পর্যন্ত দেশের বাড়ি যাক কিংবা কলকাতা যাক, লাইন বাসে যান।
লাইন বাসে যান? লাইন বাসে এখনো যান। আমি মার্কেটে গর্বের সাথে ঘুরতে পারি, স্কুটিতে একা ঘুরতে পারি উইদাউট সিকিউরিটি, কারণ আমি জানি আমি ইলিগেল কোনো কাজের সাথে যুক্ত হই মা না। এখনো বাসে করে যান ওই বিনপুরের দেশের বিনপুরের বাড়িতে? দেশের বাড়িতে যান, কলকাতা যান, মাঝে মাঝে বিধানসভায় যান। উনি যে তো আপনি তো মন্ত্রী হিসেবে গাড়ি পান, আপনি গাড়ি করে মাকে পৌঁছতে পারেন না? না, গভর্নমেন্টের গাড়ি পাই, সেটা আমার আদেশ, আমার পরিবারের লোকজন অবশ্যই নয়। আমার যতটুকু হয় আমার গভর্নমেন্টের গাড়ি, যেহেতু অফিসিয়াল পারপাস যেগুলো হয়, আমি নিজে উঠলে আমি কিন্তু সেখানে, আমার সাথে যদি মা কোথাও কলকাতা যাচ্ছেন তখন ওঠাই, কিন্তু মাকে আলাদা করে ওই গাড়িতে আমি কোথাও বুঝেছি। পৌঁছে দেওয়ার ব্যবস্থা মায়ের করি না। প্রসঙ্গে আমি আবার আরেকবার আসবো, কিন্তু আপনি আমাকে শুভেন্দুর প্রসঙ্গে নিয়ে গেলেন, যে শুভেন্দু আপনার এখানে এসেছিলেন ওই কালী পুজোর উদ্বোধন করতে। তো আমার যেটুকু মনে আছে, এবং তখন আমি দিল্লিতে সাংবাদিকতা করতাম, এখানে যখন মাওবাদীদের খুব বাড়াবাড়ি ছিল সেই সময়টা শুভেন্দু কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে বলবো, কারণ এই কারণে ঝুঁকি নিয়ে বলবো, তার কারণ হচ্ছে যে তাকে সেন্টারও সিকিউরিটি দিয়েছিল, স্টেটের সিকিউরিটি দিয়েছিল, যদিও উদ্ধববাবু সরকার ছিলেন তখনও তাকে সিকিউরিটি দেওয়া হয়, এবং শুভেন্দু এই লালগড়, জামমনি, বিনপুর এখানে রেগুলার যাতায়াত ছিল। ফলে এইখানে তৃণমূলের যে ভিত সেটা তৈরি করার পেছনে শুভেন্দুর কি আপনার একটা অবদান ছিল। সেই শুভেন্দুর সাথে আপনাদের এখন একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, এখন শুভেন্দু এখানে বিজেপির পদ্ম ফোটাতে আসছে, মানে সেটা আপনারা কিভাবে মোকাবিলা করছেন? দেখুন, ওনার প্রতি সেই বিশ্বাস ছিল বলে তখন আমি তৃণমূলে জয়েন করিনি। ওনাকে যে মাগুরায় নিয়ে আসা হয়েছিল নভেম্বর মাসে, আমার মনে আছে, কালী পুজোর সময় 14 তারিখ হতে পারে, 13 আর 14 তারিখ এরকম সময় নিয়ে এসেছিলাম, এবং তখন দাদার অনুগামী নিয়ে উনি কাজ করছেন। তো ভালো লাগতো যে উনি, আমার মনে হয়েছে উনি যদি নিজস্ব কোনো দল করতেন সব থেকে সুবিধা হতো। বিজেপির মতো দলকে সাপোর্ট করা যায় না, যারা একটা ধর্মকে নিয়ে এগিয়ে চলে, বাদবাকি ধর্মের মানুষের কথা ভাবে না। ধরুন আমি তো একজন সাঁওতাল মেয়ে, আমি তো হিন্দু ধর্মে বিশ্বাস করি না, আমার তো আলাদা ধর্ম এইটাই আছে। আমার কাছে আপনার কাছে প্রশ্ন, আপনি নিজে তুলে নিয়ে এলেন যে দেখুন, জনজাতিদের দেবতা তো প্রকৃতি, একদম। তাদের তো কোনো এরকম হিন্দু বলা যায় না, কিন্তু এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা আমরা দেখতে পাচ্ছি একটা রিসেন্ট ফেনোমেনাল। ধরুন এখানে বজরংবলীর পুজো হচ্ছে, ঠিক আছে, এবং হিন্দু আচার, হিন্দু পুজো এগুলো আস্তে আস্তে ঢুকে পড়েছে, এবং কেউ কেউ বলে যে এখানে জনজাতিদের মধ্যে আরএসএস এর একখানা প্রভাব এবং তারা ঢুকে পড়ছে। তো এইটাকে কি আপনারা আপনারা জনজাতিদের মুভমেন্ট দিয়ে ঠেকাতে পারেননি? না না, অবশ্যই। দেখুন, কিছু তো মানুষজনকে ভুল বোঝানো হচ্ছে, সেটা আমিও বিশ্বাস করি, এবং আমাদের লড়াইটা সেই জায়গায় যে আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই এটা। আরএসএস কখনোই কিংবা বিজেপি কখনোই মানে যেটা হচ্ছে, আমরা যেটা করছি যে হিন্দু 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 করছি, তাহলে বাদ বাকি ধর্মের লোকেরা কোথায় যাবে? আমি তো বারবার ওই জন্য দাবি করেছিলাম যে যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এনারা যদি আদিবাসীদেরকে ভালোবাসেন, তাহলে একবার বলুক না জোহার মারাঙ্গুরু কি জোহার জাহের আয়ো বলুক, আমাদের ভগবানের নাম করুক। তারা তো করছেন না। তো এইখান থেকেই লড়াইটা, আমার লড়াইটা এইখানেই, যে আদিবাসীদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সংকটের মুখে। মানে মারাংবুরু বজরংবলীর কাছে বিপন্ন হয়ে যাচ্ছে বলছেন? আমাদের তো নাম করা হচ্ছে না, কোথায় নাম করা হচ্ছে? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করার দায়িত্ব সেই জন্য নিয়েছে যে উনি সব ধর্মের ভগবানের নাম করেন, সব ধর্মের মানুষের কথা বলেন, উনি ধর্মের ভেদাভেদ করতে চাইছেন না। আপনাকে বিবাহ যে আপনি এই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘটনার পর আপনাকে যখন বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, স্বাধীন দায়িত্ব, আপনার জীবনে নিশ্চয়ই ওটা একটা মাইলস্টোন এটাই নিয়েছেন। আপনার বাবা কোনোদিন মন্ত্রী হতে পারেননি, হয়তো ভেবেছিলেন মেয়ে পলিটিক্সে আসবেন, মেয়েকে হয়তো রাত্রিবেলা 2টোর সময় এসে আপনি বললেন যে গল্প শোনাতো, তারপরে নিশ্চয়ই উনিও দেখেছিলেন ভবিষ্যতে আমার মেয়ে ওদের রাজনীতিতে আসবে। তো এই প্রথম দিনের অভিজ্ঞতা বাড়িতে কি, মানে, কারণ আমার মনে হয় না যে ঝাড়গ্রাম থেকে বা এই যে অনগ্রসর জায়গা থেকে কোনো মহিলা ক্যাবিনেটে এই ধরনের মন্ত্রী হয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, ফার্স্ট টাইম, মানে আপনিই মানে প্রথম। না না, সন্ধ্যাদি হয়েছে। সন্ধ্যাদি, হ্যাঁ, সন্ধ্যারানী টুডু। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে হয়েছিলেন। আচ্ছা, তো বনমন্ত্রী কাজ আপনি কতটা গুছিয়ে করতে পেরেছেন? দেখুন, আমি আপনি কিছুক্ষণ আগেই বললেন যে বিনপুর আমার এই একটাই কারণে ভালো ভালো লাগছে যে জঙ্গলে ঘুরে বেড়াতে পারছি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমার নামের মানেটা হচ্ছে জঙ্গলের ফুল। বীর বাহা, বীর মানে জঙ্গল, বাহা মানে ফুল। বাহ! তো যেখানে নামটাই বাবা এত সুন্দর রেখেছেন যে জঙ্গলের সাথে রিলেটেড, তো জঙ্গলের অবশ্যই কাজকর্ম করতেও ভালো লেগেছে, এবং এই 5 বছরে আমি জঙ্গলের আনাচে কানাচে ঘুরেছি।
আমার যারা ফরেস্টের যারা সহকর্মী একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে তাদের সাথে কথা বলেছি, তাদের সুখ দুঃখের কথা শুনেছি। ফরেস্টের একদম এরিয়া জঙ্গলের ভেতরে গিয়েছি, যে পশু পাখিদের ভালো লাগা খারাপ লাগা সেইগুলো শিখেছি, এবং সেই জায়গা থেকে আহ, চেষ্টা করেছি কাজ করতে। 100% হয়তো আমি নিজেকে বলবো না যে 100 দিয়ে দেবো, একদমই নয়। আমার শুরুটা কিন্তু অনেকাংশে অনেক কিছু কাজ আমি করতে পেরেছি। কিন্তু বাংলায় কি বাঘ বেড়েছে? অবশ্যই কত এখন বাঘ? 101-এর ওপরে আছে আমাদের বাঘ। আপনি বনমন্ত্রী হিসেবে বাংলা এই আমাদের দর্শকদের বলবেন কোন জঙ্গলে যেতে বলবেন, যে গিয়ে দখল। আপনি এত জঙ্গল ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোনটা মনে হয় যে যে হ্যাঁ, যে এত সুন্দর জঙ্গল, আমি বাঙালিদেরই আগে বলি যে তোমরা যাও, জঙ্গলে যাও, পর্যটনের উন্নতি হোক। আমি কিন্তু উল্টো বলবো, হুম। আমি বলবো মানুষ জঙ্গল থেকে দূরে থাকুক। ও যেতে বারণ করছেন? একদমই, জঙ্গলের পশু পাখিতে ভালো রাখা দরকার। আমরা সব জায়গায় সব কিছুতে যদি অধিকার নিয়ে নিই, জঙ্গলের ওরা কোথায় যাবে? অবশ্যই আমার ঝাড়গ্রামে আসলে শাল জঙ্গল আছে, এইগুলোতে ঘোরাঘুরি করুক, কিন্তু জঙ্গলে একদম সব জায়গায় মানুষের অবাধে বিচরণ, সেটা আমি ইয়ে করবো না। হাতিও বেড়েছে শুনলাম। হাতি বেড়েছে, দেখুন সমস্ত জীবজন্তুই বেড়েছে। মানুষ যদি বাড়তে পারে, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তো ভালো কাজ হচ্ছে, আমার যারা সহকর্মী 24 ঘন্টা কাজ করছে, তারা ভালো কাজ করছে। জঙ্গলের পরিসংখ্যান বেড়েছে, পশু পাখির পরিসংখ্যান বেড়েছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন তো আমরা উড়িষ্যা থেকেও আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গে চলে আসে বাঘ চলে আসছে, বাঘ চলে আসছে, সেটা ভালো তো চলে আসছে, সেটা তো আপনার পয়েন্ট। সেটা তো আপনার মাথা ব্যথার কারণও হয়ে উঠছে, বাঘ চলে এলে। না, একদমই নয়। আমি চাই আসুক, আমি চাই তারা জঙ্গলে থাকুক। জঙ্গল ছাড়া তারা যাবে কোথায়? ভাল্লুকও চলে আসছে, উড়িষ্যা থেকে ভাল্লুক চলে আসছে ভালো বাংলা। চলেছে, কিন্তু মানে এটা কবেকার ঘটনা? 1 বছর হয়ে গেল, আমাদের 1 বছর কন্টিনিউয়াসলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব জঙ্গলে মানুষ ঢুকে গেলে জঙ্গলের তারা কোথায় যাবে? আমরা জঙ্গলের ফল, এখন আমি একদিন ধর্মতলায় ঘুরতে ঘুরতে দেখছিলাম যে এক জায়গায় জঙ্গলের যে ফল, যেগুলো একদম মানুষ খেতই না একটা সময়, মানে যারা আমরা জঙ্গল এরিয়া তারা খেতাম, বাদ বাকি কেউ খেত না। জঙ্গলের ফল কলকাতায় বিক্রি হচ্ছে, তো জঙ্গলের পশু পাখি খাবে কি? টেনশনটা এই জায়গায়, তাদেরকে ভালো রাখতে হবে। মানুষ তো সব বোঝে, মানুষের ঘোরার জন্য অনেক ভালো ভালো জায়গা তৈরি হচ্ছে, তারা সেখানে যাক। কিন্তু আপনি বলছেন এই যে পশু পাখি বাড়ছে, আপনার এই ঝাড়গ্রামে হাতি ঢুকে পড়ছে এবং সেটা নিয়ে অসন্তোষও আছে। শুনলাম ডিএম বাংলোয় গিয়ে নাকি হাতি বসেছিল একদিন সারাদিন। দেখুন, ঝাড়গ্রামে হাতি ঢুকে যাচ্ছে এটা না, জঙ্গল ঘেরা এরিয়ার মধ্যে আমরা থাকি। হাতি তো এখন ঢুকছে তা নয়, জঙ্গলে তো হাতি থাকবে। হাতি কোথায় থাকবে আর? কিন্তু হাতি ডিএম অফিসে চলে আসলে তো লোকে এখানে এই পুরো এরিয়াটাই জঙ্গলে ভরা, হুম। তো হাতি আসবে স্বাভাবিক। আমাদের এখানে রামলাল বলে একটা হাতি আছে, তাকে তো সবাই ভালোবাসে, সবাই চায়। আমরা একবার চেষ্টা করেছিলাম রামলালকে তুলে অন্য কোনো জঙ্গলে পৌঁছে দেবো, এখানকার মানুষ বাধা দিয়েছে। আচ্ছা, হাতি কখনো বিরক্ত করেনি আজ পর্যন্ত কাউকে, কোনো ভাঙচুর করেনি। দেখুন, হাতিকে আপনি যদি কোনো মানুষের গায়ে আপনি কন্টিনিউয়াসলি তাকে গালাগালি দেন কিংবা তাকে মারপিট করেন, সে তো উল্টো রিয়েকশন দেবে। হাতিদের ক্ষেত্রেও সেটা হচ্ছে, মানুষ কন্টিনিউয়াসলি তাদেরকে বিরক্ত করছে, সেখান থেকে না হলে যদি হাতিকে একটা পথে ওরা যেতে শুরু করে, ওরা পেছন ফিরে তাকায় না, ওদেরকে যেতে দিতে হবে। কিন্তু মানুষ কি করছে, আমরা ওই পাশ থেকেও তাড়াচ্ছি, এ পাশ থেকেও তাড়াচ্ছি, চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলছি, তারা তো একটা আতঙ্কের মধ্যে আছে। সেই আতঙ্কের জায়গা থেকে ঘরবাড়ি ভাঙচুর সব কিছু হচ্ছে। মানুষ যেদিন সতর্ক হবে, মানুষ যেদিন একটু বোঝার মতো মানসিকতা রাখবে, হাতিকে হাতির মতো করে যেতে দেবে, সব কিন্তু 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 এখানে কি জঙ্গলের এলাকায় এনক্রোচমেন্ট বাড়ছে? না, আমরা দেখুন জবের থেকে আমি দায়িত্বে এসেছি, আমি অনেকাংশে এটাকে কম করেছি। আগে হ্যাঁ, জঙ্গল লাগোয়া যে জায়গাগুলো আগের থেকেই বাড়িঘর হয়ে আছে, তাদেরকে তো তাড়িয়ে দিতে কিন্তু পারি। নতুন নতুন করে জঙ্গলের জায়গা কি ঢুকে পড়ছে? সেরকম যেখানে আমরা খবর পাচ্ছি, সাধারণ মানুষও আমাদেরকে খবর দেয়, সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিরিয়ডে আমি বলবো আপনার এখানে আমি আরই শুনছি যে জঙ্গলের জায়গায় এনক্রোচমেন্ট, ওইখানে বালি খাদান থেকে বালি তুলে ফেলছে বলে মানে খালের মধ্যে জমি ঢুকে যাচ্ছে, এই ধরনের টুকরো টুকরো অভিজ্ঞতা, মানে অভিযোগ। আমি বলছি না যে আপনার ঝাড়গ্রাম বিধানসভাতেই আছে, আমি বলতে চাইছি ঝাড়গ্রাম জেলাতে রয়েছে। না দেখুন, সব জায়গায় আবারও বলছি, কোথাও কোনো এত বড় এরিয়া, কোথাও যদি কিছু হচ্ছে, আমার কাছে খবর আসছে, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হয়েছে। আমরা যতটা পাচ্ছি, এবং আমরা প্রত্যেকটা, আমি যেটা বিধানসভাতেও বলতাম, প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছে আহ্বান করতাম যে জঙ্গলটাকে বাঁচানোর দায় কিন্তু সবার।
আমরা অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কাছে খবরটাও তো দিতে হবে। আমরা যে এফএমসি কমিটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 40%, 25% ছিল, সেটা শেয়ার 40% করে দিয়েছেন। তো এত সুযোগ সুবিধা যখন করছেন, তো যে এফএমসি কমিটি তারাও আমাদেরকে খবর দিক, লোকাল যারা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা সব পরিষদ, তৃণমূল। সবাই মিলে সবাই তৃণমূল, সবাই মিলে বলছে, মিলেমিশে করছে। এবং তৃণমূলের বলছে যে এখানে ঝাড়গ্রামে এত নিজেদের মধ্যে গন্ডগোল। দেখুন, আপনি বলছেন যে আপনি বলছিলেন যে ভাই বোনের মধ্যে ঝগড়া হয় আর পার্টি বড় হলে ঝগড়া হবে। হ্যাঁ, একদম। আপনারা তো 3 ভাই বোন, হ্যাঁ হ্যাঁ, আপনাদের মধ্যে এত ঝগড়া আছে? না, তৃণমূলের মধ্যে যা একদমই নয়। ঝগড়া আছে। একদমই নয়, কিন্তু মাঝে মাঝে কোনো না কোনো কথার ইয়েতে আমাদের নিজেদের মধ্যে একটু মতের তো অমিল থাকতেই পারে। তো তৃণমূল এত বড় একটা পরিবার, সেখানে হতেই পারে, কিন্তু আবারও বলি, সেই লেভেলের ঝগড়া এখনো পর্যন্ত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাইনি। আচ্ছা, সেই লেভেলে হলে তারপরে আপনারা তখন কাকে বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? না, আমরা অবশ্যই আমাদের যারা নেতৃত্ব আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনকেই আমরা। অভিষেক তো পুরো পার্টির তো এখন চালাচ্ছেন, কেমন মনে হচ্ছে? আর নতুন, আপনার থেকে বয়সে ছোট হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমার থেকে বয়সে ছোট, এবং এখনো আমরা সবাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, অভিভাবক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের। আরেকটা কথা বলি, আপনি, এটা হালকা প্রশ্ন, যে আপনি আগে যখন সিনেমায় অভিনয় করেছেন, একদম কমপ্লিটলি কেন বন্ধ করে দিলেন? দেখুন, সিনেমা করতে যাইনি, কারণ আমি দলের হয়ে আমাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তারপরে আমার ডিপার্টমেন্টের কাজকর্ম, তারপরে আমার বিধানসভা এলাকা, না, সময় হচ্ছে না। আমি সময় হয়তো বের করে নিতে পারতাম, কিন্তু আমার মনে হয়নি যে আমার যারা ভোট দিয়েছেন, আমার জন্য খেটেছেন, তাদেরকে গুরুত্ব না দিয়ে আমি সিনেমাটাকে আপনার নেতৃত্ব খুব ভালোবাসেন, যে সিনেমা, নাটক, সিরিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম সিনেমা প্রেমী বা সিরিয়াল প্রেমী রাজনীতি কম আছে। কম আছে না, একদম। দিদি কোনদিন আপনাকে উৎসাহ দেননি যে হ্যাঁ, দিদি বিলবা কেন করছিস না, এরকম বলেন? হ্যাঁ, দিদি আমাকে বলেছেন যে তুই কাজ করছিস না কেন, কাজ কর। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি 1 মাস 2 মাস যদি বাইরে থাকি, আমার এলাকার লোকজন যারা আমার দিকে তাকিয়ে আছে, তাদের কী হবে, তাদের দিকটা বেশি প্রায়োরিটি দিয়েছে, আমার ভালো লাগার জায়গাটাকে একটু পেছনেই ফেলে রেখেছি। আচ্ছা, আমি এটা মানে খুব নিজেও দেখে আমার ভালো লাগছিল, সেটা হচ্ছে যে আপনার মা চুনিবালা হাঁসদা, দুবারের বিধায়ক। আমি কিছুদিন আগে দেখছিলাম যে উনি আবুধাবিতে গিয়ে হাই জাম্পে সম্ভবত 3য় হয়েছেন, ব্রোঞ্জ মেডেল জিতেছেন। হ্যাঁ হ্যাঁ, তো উনি কি এই অ্যাথলেট ছোটবেলা থেকেই ছিলেন? হ্যাঁ, মা স্টেট চ্যাম্পিয়ন ছিলেন স্কুল লাইফে, এবং ঝাড়গ্রাম জেলায় প্রত্যেককেই মায়ের নাম করতেন খেলাধুলার হিসেবে। পরবর্তীকালে মা কিন্তু কন্টিনিউ সেটা করে গেছেন, যখন এমএলএও ছিলেন তখনও বিভিন্ন জায়গায় উনি গেছেন, এবং এখন আমরা বেশি করে উৎসাহ দিই, কারণ মাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তো সেই জায়গা থেকে মার বয়স কত এখন? 63। 63 বছর বয়সে উনি হাই জাম্পে কত ফুট? সেটা জানি না, মা আমাদের কাছে কত ফুট লাফাচ্ছেন সেটা বড় কথা, লাফাচ্ছেন, এটাই, এবং পদক জিতে নিয়ে আসছেন। একদম একদম। দেখুন, এই বয়সে আমরাও এখন লাফালাফি করতে একটু ভয় পাই, কিন্তু সেই জায়গা থেকে মা যে এই জায়গায় নিজেকে রেখেছেন, সেটা আমাদের কাছে ভালো লাগার জায়গা। আপাতত ঝাড়গ্রাম থেকে একটা লং জাম্প দিয়ে আপনি বিনপুরে, তো বিনপুরে জিতে কি আবার একটা হাই জাম্প হবে বীরবাহা হাঁসদার? না, সেটা জানি না। দেখুন, আমি আমার কাজটা করে যাচ্ছি, আবারও বলি, আমার পুরো আস্থা আমার নেত্রীর ওপর, আমার নেতাদের ওপর। তো সেই জায়গা থেকে তারা যেভাবে বলবেন, আমি প্রস্তুত বিজেপির বিরুদ্ধে যতদূর লড়াই করতে হয় লড়াই করব, কারণ আবারও বলি, এই এলাকার প্রত্যেকটা মানুষ সিপিএমের আমলের সেই অত্যাচার দেখেছে, আমিও কম বেশি একটু অত্যাচার দেখেছি, তারপরে মাওবাদীর সময় আমি দেখেছি। তো সেই জায়গা থেকে সেই জায়গায় আর ফিরে যেতে চাইছি না আমরা। আর বিজেপির মতো দল যদি চলে আসে, যে ধর্মের নামে ভেদাভেদের যে জায়গাটা, সেটা তৈরি হোক, আমরা চাই না, এবং সেই জন্য যেভাবে লড়াই করতে হয় লড়াই করব। ধন্যবাদ বীরবাহা। বীরবাহাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শুধু এখন দেখার এই যে 4 তারিখে যে ফল বেরোবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল, যেটা আমি বলছিলাম যে একটা লং জাম্প দিয়ে ঝাড়গ্রাম থেকে উনি বিনপুরে গেছেন, কিন্তু বিনপুরে উনি জিততে পারেন কিনা, জেতার পরে যেহেতু প্রথমবার বিধায়ক হওয়ার পরেই মন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বনমন্ত্রী, তারপরে এবার যদি জিততে পারেন এবং তৃণমূল যদি আবার সরকার গঠন করতে পারে, তাহলে আবার একটা হাই জাম্প হয় কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন সৌম্যদীপ সেন, আমি শঙ্খদীপ দাস। নমস্কার, ধন্যবাদ।